তারপরে আমাদের এই যে হাঁড়িয়া মদ খেয়ে যে সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে সেটাও আছে। আর একটার বিরোধিতা অত স্ট্রংলি না করলেও আমি একটা বোঝাতেই চাইব যে আমাদের এই যে আমাদের যাত্রা নাটক সারা রাত ধরে পাতা পরব এগুলো আমরা দিনের বেলায় ট্রান্সফার করে আনতে পারলে অনেক ভালো হয়। তাহলে আমাদের অনেক রকমের অসামাজিক কাজকর্ম এবং আমাদের এই নেশা টেশার জিনিসগুলো কমবে বলে আমার বিশ্বাস। আমি প্রথমে ডক্টর সুশীলবাবুকে বলবো, সিধু কানু স্মৃতি সম্মানে সম্মানিত হয়ে যে আবেগ, যে অনুভূতি মনকে এবং হৃদয়কে জড়িয়েছিল তা যদি আমাদের সাথে দু এক কথায় ভাগ করে নেন আমাদের সেটা ভালো লাগবে। প্লিজ স্যার বলুন। হ্যাঁ, গত 18ই মে ঝাড়গ্রামের একটা প্রশাসনিক সভায় আমি এই সিধু কানু স্মৃতি পুরস্কার সমাজসেবার জন্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাত থেকে পাই। তো সেদিন যতটা খুশি হয়েছিলাম তার থেকেও 2-4 দিন আগে বেশি খুশি হয়েছিলাম যখন কলকাতা থেকে আমার কাছে ফোন আসে যে এই বছরের সিধু কানু স্মৃতি পুরস্কারের জন্য আপনি নির্বাচিত হয়েছেন। তো সেদিন খুব খুশি হয়েছিলাম, খুব আনন্দ পেয়েছিলাম এবং সাথে সাথে এটা মনে হয়েছিল যে কেউ না কেউ বা কোনো না কোনো জায়গা থেকে আমি যে এলোপাথারি সামাজিক কিছু কাজকর্ম করে চলি সেটা কেউ না কেউ বা কারো চোখে পড়েছে বা কেউ না কেউ এটা নজরে রেখেছেন। তো সেই কাজেরই ফলশ্রুতি হিসেবে সেটা পেয়েছি এবং মনে হয়েছে যে আরও বোধহয় দায়িত্ব বেশি করে নিয়ে এই কাজগুলো করতে হবে। মানে আমার পুরস্কার পেয়ে মনে হয়েছে যেন দায়িত্বটাই বেড়ে গেল। খুব ভালো বলেছেন স্যার, আমরা সত্যিই ভীষণ গর্বিত। ধন্যবাদ সুশীলবাবুকে এত সুন্দর অভিজ্ঞতা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। সত্যি আজকে না পেলে আমরা এই সুন্দর অভিজ্ঞতা তার মুখ থেকে শুনতে পেতাম না। এবারে আমি সুনীলবাবুর কাছে আসব। আপনার একটু জন্ম এবং বেড়ে ওঠা স্কুল কলেজ এই সম্পর্কে একটু বলুন প্লিজ। আমার বাড়ি তো এখানে হলুদ কানালি কিনারডিতে। তো আমার প্রাথমিক শিক্ষা হচ্ছে ঘাগরা নিম্ন বুনিয়াদী বিদ্যালয়, ওখানে প্রাথমিক। তারপরে আমি ক্লাস 5 to 12 ঝিলিমিলি হাই স্কুল। ওখানের পরে আমি চলে যাই ডাক্তারিতে চান্স পেয়ে কলকাতায় আর.জি. কর মেডিকেল কলেজ, ওখান থেকে MBBS করেছি। পরবর্তীকালে চাকরি করার বেশ কয়েক বছর পরে আমি আবার আমার মাস্টার ডিগ্রি আবার সেই আর.জি. কর মেডিকেল কলেজ থেকেই করি। আর বর্তমানে আমি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ জেনারেল সার্জারি, বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল। আচ্ছা গঙ্কে, ব্যাস এই হচ্ছে আমার ব্রিফ হিস্ট্রি আমার পড়াশোনা জীবন। একটু হাততালি হয়ে যাক স্যারের জন্য। পরবর্তী প্রসঙ্গ সুশীলবাবুর কাছে একটু অন্য রকমভাবে। সুশীল মুর্মু থেকে ডক্টর সুশীল মুর্মু এবং ডক্টর সুশীল মুর্মু থেকে সমাজকর্মী সুশীল মুর্মু হয়ে ওঠার এই যে জার্নি, এই সুদীর্ঘ পথের অভিজ্ঞতা যদি আমাদের জন্য একটু তুলে ধরেন, অর্থাৎ বলতে পারি সমাজকর্মী হিসেবে আপনার কাজের শুরু বা কিভাবে আপনার এই অগ্রগতি, সেটা যদি দু এক কথায় আমাদের জন্য একটু তুলে ধরেন খুব ভালো হয়। আমি যে সময়টা পড়াশোনা শুরু করেছিলাম সেই সময় মোটর সাইকেল তো খুব কমই ছিল, সাইকেলও কম ছিল। এবং আপনারা জানেন আমাদের কিনারডির ভেতর দিয়ে দোলই বাসার যারা পড়াশোনা করতেন তারা আমাদের পাড়ার ভেতর দিয়ে হেঁটে আসতেন এবং সেখানে একদল ছেলে মেয়ে তারা আমাদের পাড়ার ভেতর দিয়ে হেঁটে আসতো। তাদের দেখে মায়ের মনে হয়েছিল যে আমার ছেলেদেরও যদি, আমার মেয়েদেরও যদি এরকম পড়াতে পারতাম তাহলে কি ভালোই না হতো। সেই থেকে মায়ের স্বপ্ন শুরু। আর তাছাড়াও মা ভেবেছিল, মায়ের যখন বিয়ে হয়েছিল তখন রানীবাঁধটা বোধহয় থানা হয়ে ওঠেনি, তখন ফাঁড়িই ছিল। আর রানীবাঁধের 2-4টে চায়ের দোকানের বেশি খুব বেশি দোকান ছিল না। তো মা মনে মনে ভাবতো যে এই যে বাজারটা গড়ে উঠছে, আমার ছেলেরা পড়াশোনা শিখলে অন্তত চায়ের দোকানেও তো কাজ পাবে। সেই ভেবে মা আমাদেরকে পড়াশোনা
শিখিয়েছিল বা শুরুটা করেছিল। যাই হোক, চা দোকানে আর কাজ পাওয়া যায়নি। পরবর্তীকালে পড়াশোনা করতে গিয়ে কোনো না কোনোভাবে কৃতি হয়ে গেছি। জীবনে হয়তো ফার্স্ট হইনি, কিন্তু থার্ডও হইনি। আপনারা জানেন আমি ঝিলিমিলি স্কুলের সবাই কৃতি ছাত্র বলে আমাকে। আর এখানে আমার সেন্টার ছিল এই রানীবাঁধ হাই স্কুলের সেন্টারে আমি পরীক্ষা দিয়েছি। কিন্তু ঝিলিমিলি স্কুল থেকে এসে আমরা এখানে হোস্টেলে থেকে টাকা পয়সা দিয়ে এখানে মেস করে থেকে সবাই পড়াশোনা করত। কিন্তু আমার সেই সময়টাতে আমার সেই পয়সাটা ছিল না। তো আমাদের পাড়ার কোনো একজন সম্পর্কে পিসে মশাই হন, তো ওই কালীতলার দিকে একটা চায়ের দোকান করতে চেয়েছিলেন। সেখানে দরমার বেড়ার মতো একটা ঘর করেছিলেন। তো আমার মা বলল, তাহলে তুই পাড়া থেকে বাড়ি থেকে পরীক্ষাটা দিস না, একটা দিনকাল খারাপ, লোকের নজর টজর লাগবে, রানীবাঁধি থাক। তো সেই চায়ের দোকানে আমার থাকার ব্যবস্থা হলো। আর আমি ওই লণ্ঠনের আলোয় পড়ে এখানে মাধ্যমিকটা দিয়েছি। সকালে বোধহয় মা ভাত দিয়ে যেত, আর সন্ধেবেলায় বাবা দিয়ে যেত। তো এই সেন্টার থেকে ওই লণ্ঠনের আলোয় পড়ে, আর ওই যে বাড়ি থেকে কিনারডি থেকে ভাত আনা, ফ্যান ভাত কখনো কখনো, আর কখনো কখনো, যাই হোক কোনো রকমে ওই জায়গা থেকে আমি এই স্কুলে সেকেন্ড হয়েছিলাম। তো সেই সময়কার আমি ন্যাশনাল স্কলারশিপও পেয়েছিলাম। আর আমার আজকে ভালো লাগছে কাকতালীয়ভাবে হলেও যে ডগরও আমার স্কুলের 11-12-এর ছাত্রী, আমার খুব ভালো লাগছে। এছাড়া আর ডগরকে বোধহয় আমি কয়েক বছর আগে আমার হাত দিয়ে ডগরকে সম্বর্ধনা দেওয়া হয়েছিল কলকাতার কাছাকাছি ওই উত্তরপাড়ায় কোনো একটা অর্গানাইজেশনের মাধ্যমে। যাই হোক, সে অন্য কথা। তারপরে কৃতি হয়ে যায়। যেমন এবারে একটা জিনিস বুঝেছিলাম যে কৃতি হলে, পড়াশোনা করলে, পড়াশোনায় আমি তখন ততদিনে বুঝে গেছি যে পড়াশোনাই একমাত্র বাঁচার রাস্তা। পড়াশোনা ভালো করলে হয়তো আরও এগিয়ে যেতে পারবো। খুব ভালো পড়াশোনা করতে হবে। তো আমি কয়েকজন সুবর্ণধায়ী আমার শিক্ষক মশাইদের, শিক্ষিকাদের পেয়েছিলাম। সাথে সাথে কাছাকাছি কিছু আত্মীয় স্বজন আমার তো ছিলই। তো সবাই মিলে আমাকে খুব হেল্প করলেন। আমি পড়াশোনা করতে গিয়ে ডাক্তারিটা পাস করলাম, ভালোভাবে পাস করলাম। কিন্তু আরও পড়াশোনার ইচ্ছে থাকলেও পড়তে পারলাম না। এদিকে ভাই বোনদের সংসারের চাহিদা, আর সেই জন্য আমাকে চাকরি নিতে হলো। কিন্তু মনের মধ্যে একটা ছিল ইচ্ছে যে একদিন না একদিন আমি সুযোগ পেলে আরও পড়াশোনা করব। তারপরে পরবর্তীকালে আমার মাস্টার ডিগ্রি হওয়া এবং আজকের দিনে প্রফেসর হওয়া, এবং আজকে আমি বিএসসি নার্সিং পড়াই, এমএসসি নার্সিং পড়াই, হোমিওপ্যাথিক কলেজে পড়াই, ডেন্টাল কলেজে পড়াই, ব্যাচেলার অফ ফিজিওথেরাপি কলেজে পড়াই, এমবিবিএস পড়াই, এমএস পড়াই। তো আমার খুব ভালো লাগে। আমি একজন টিচার হিসেবে আমি খুব গর্ববোধ করি এবং আমি খুব স্যাটিসফাইড। আর ডাক্তার হিসেবে কতটা, সেটা একটুখানি না বললেই নয়। সেটা হচ্ছে আমি নার্সিংহোমে বোধহয় 3 লাখেরও বেশি অপারেশন করেছি নার্সিংহোমে। ধন্যবাদ স্যারকে। আর কেউ কোনো দিন আমার মতো অপারেশন করতে পারলে তারা বলবে, তারা তাদের কৃতিত্ব বলবে যে কতটা কৃতিত্ব। এরপরে বলি, এবারে এরকম পিছিয়ে পড়া একটা ফ্যামিলি থেকে বড় হয়ে ওঠা, ন্যাচারালি আমি মানুষের দুঃখ কষ্টটা খুব ভালোভাবে বুঝি। আমার চরম দুর্দিন যখন আমাদের ভাই বোনদের ভালো করে জামা কাপড় জুটতো না। আমি যখন চাকরিতে জয়েন করি তখন সবেমাত্র 13,000 14,000 টাকা মাইনে, সবাইকে ফ্যামিলিতে সবাইকে টানা। এবং আপনারা জানেন আমি এখানে আমার দিদিরা বোনেরা সবাই উপস্থিত আছে, তাদের সবাইকার সহযোগিতায় আমি পড়াশোনা করেছি। আমাকে ভাই হিসেবে ওরা খুব গর্ববোধ করে। এবং আমার একটা দিদি আছে এখানে বড়দি, সে তো মাঝে মাঝে এখন আবার বলে আমার একটা এটিএম ভাই আছে। যাই হোক, আমি ফ্যামিলির সবাইকে, সব ভাই বোনদের মুখে হাসি ফুটিয়ে সবাইকে সব রকমভাবে সাহায্য করার পরেও দিনরাত সমাজের কথা ভাবতাম। এবং সমাজের অনেক কাজ প্রায় 2 সাল নাগাদ থেকে কাজকর্ম করি। সে কাজের বিস্তারিত পরে বলবো। কিন্তু সমাজের অন্তত 8-10 রকমের কাজ। এখানে একটা কাজ আপনারা শুনলেন যে সারদাবাবু এখানে আছেন, উনি আমার জামাইবাবু সম্পর্কে। তো উনি অনেক বই লিখেছেন। একদিন হেসে হেসে বললাম, তোমার বইগুলো পাবলিশ করছো না কেন? বলছে টাকা কই, আমার কাছে অত টাকা নেই। আমি বললাম একটা বই পাবলিশ করো, আমি টাকা দিয়ে দেবো। তো এখানে আমাদের আদিবাসী সমাজের কোনো সাংবাদিক
সংবাদপত্রের প্রকাশকরা গেছেন, তাদেরকে আমি সাহায্য করেছি যাতে পেপারটা চলে। বই প্রকাশের অনুষ্ঠানে গেছি, ছাত্রছাত্রীদের হেল্প করি। আমাদের ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প তো গাদা গাদা করেছি, গাদা গাদা, মানে উনি যেটা বললেন বর্ধমান, হুগলি, পশ্চিম বর্ধমান, বীরভূম এগুলোতে প্রচুর করি। আমাদের 2006-08 সালে এখানে ঘাগরা, হলুদ কানালি, গাডরা, এদিকে মুকুটমণিপুর এগুলোতে আমি ক্যাম্প করতে আসতাম, কিন্তু আপনারা জানেন সেই সময় আমাদের এখানকার অবস্থা খুব একটা ভালো ছিল না, সেই জন্য আমার ক্যাম্পগুলো কন্টিনিউ আমি করতে পারিনি। পরবর্তীকালে এই যে এখন আমার হাত দিয়ে এই মুহূর্তে 2জন মেডিকেলের ছাত্র আমি পড়াই, 2জন ছাত্রকে পড়াই, 4জন নার্সিং স্টুডেন্টকে আমি হেল্প করে তারা এখন চাকরি করে, এবং এরকম অসংখ্য ছাত্রছাত্রী। অলচিকির বই আমি মিশন অলচিকি 2025 ওটা যাতে ফুলফিল হয় সেই জন্যে আমি এই রিসেন্টলি 10,000 অলচিকি প্রাইমার বই ছাপিয়েছি। সেটা বলা আছে ফ্রি অফ কস্ট, আমার সোসাইটির ছেলেরা পাবে যাতে সবাই অলচিকি নিজের মাতৃভাষায় নিজের স্ক্রিপ্টে পড়াশোনা করতে পারে। তো বিভিন্ন স্কুল, কলেজ, হোস্টেলে ছেলেদেরকে হেল্প করা থেকে শুরু করে, এছাড়াও আমাদের সমাজে কিছু কুপ্রথা যেমন ডাইনি প্রথার এগেনস্টে আমার কর্মসূচি অনেক আছে। তারপরে আমাদের এই যে হাঁড়িয়া মদ খেয়ে যে সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে সেটাও আছে। আর একটার বিরোধিতা অত স্ট্রংলি না করলেও আমি একটা বোঝাতেই চাইব যে আমাদের এই যে আমাদের যাত্রা, নাটক, সারা রাত ধরে পাতা পরব, এগুলো আমরা দিনের বেলায় ট্রান্সফার করে আনতে পারলে অনেক ভালো হয়। তাহলে আমাদের অনেক রকমের অসামাজিক কাজকর্ম এবং আমাদের এই নেশা টেশার জিনিসগুলো কমবে বলে আমার বিশ্বাস। আগামী দিনে আমি আপনাদের আশীর্বাদ নিয়ে আরও বেশি সমাজসেবা করতে চাই, এবং আমাদের আগামী দিনে আমি একটা উজ্জ্বল আমাদের সমাজ ব্যবস্থা দেখে যেতে চাই।